সম্মানিত দর্শক, একেবারে ঝড়ের গতিতে হঠাৎ করে শেখ হাসিনার দেশে ফেরার যে সিদ্ধান্ত, এটি বাংলাদেশে যেভাবে তোলপাড় সৃষ্টি করেছে, একইভাবে ভারতের রাজনীতিতেও মারাত্মক তোলপাড় তৈরি করেছে। আমরা বাংলাদেশে বসে নানা রকম যাকে বলা হয় সমীকরণ করার চেষ্টা করছি। বেশিরভাগ মানুষ বলার চেষ্টা করছে, না না তিনি আসবেন না, জাস্ট একটা ফাপড় তোলার জন্য, ভয় দেখানোর জন্য, নাটক করার জন্য, নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য। কিছু করার নেই, বেকার বসে আছেন, তাই একটু ভয় ঠয় দেখিয়ে তৃপ্তি পাচ্ছেন বেচারা। এরকম কথাবার্তা বলে আমাদের একটা বিরাট শ্রেণীর মানুষ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। আবার রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তাদের একটা বিরাট অংশ, তারা বলার চেষ্টা করছেন যে আসুন, আসার আগে গ্রেপ্তার করা হবে, এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হবে, সীমান্ত থেকে গ্রেপ্তার করা হবে, যেভাবে আসেন আপনাকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হবে। আপনি হেলে দুলে লক্ষ লক্ষ লোক নিয়ে মিছিল করে করে তারপর আদালতে হাজির হবেন। বাইরে লক্ষ লক্ষ লোক স্লোগান দিতে থাকবে, বিচারক প্রাণের ভয়ে আপনাকে একদম জামিন দিয়ে দিবে। আমরা সেই সুযোগ দেব না। আসার সঙ্গে সঙ্গে আপনাকে যেখানে পাবো সেখানেই গ্রেপ্তার করা হবে। এরপর আইন অনুযায়ী আপনাকে জেলে নেওয়া হবে। জেল থেকে যদি নিরাপদ মনে করি তাহলে আদালতে উঠানো হবে, আর যদি নিরাপদ না হয় জেলের মধ্যেই সাব জেল তৈরি করে সেখানে আমরা আলাদা কোর্ট বসাবো। এর আগে তো সংসদে 111-এর সময় বেগম জিয়ার এবং শেখ হাসিনার বিচার হয়েছে, আলাদা কোর্ট। সেখানে বেগম জিয়ার বিচারের জন্য আলাদা কোর্ট ছিল, এরশাদের জন্য আলাদা কোর্ট তৈরি করা হয়েছিল, শেখ হাসিনার জন্য সংসদের ভিতরে আলাদা সাব জেল তৈরি করা হয়েছিল এবং কোর্টও তৈরি করা হয়েছিল। তো অতীতে এই ধরনের ঘটনা রয়েছে। কাজেই এবার আরও সুন্দর করে, আরও চমৎকারভাবে, একেবারে আধুনিক প্রযুক্তি দিয়ে এই গ্রেপ্তার এবং বিচার করা হবে বলে সরকারের যারা লোকজন তারা হম্বিতম্বি করছেন। আর এই যে সরকার যত হম্বিতম্বি করছেন তাতে করে আওয়ামী লীগের লোকদের আনন্দ বেড়ে গেছে। তারা মনে করছেন যে সরকারের যে রিয়াকশন দেখাচ্ছে, প্রতিক্রিয়া দেখাচ্ছে, ইট মিন সরকার ভয় পেয়ে গেছে। আমাদের দেশে ভয় পেলে দেখবেন যে মানুষ অদ্ভুত কতগুলো কাণ্ড করে। সে ঘামতে থাকে, সে কাঁপতে থাকে, সে হাসতে থাকে, অনেক সময় সে কাঁদতে থাকে, অনেক সময় সে সাহস দেখাতে থাকে এবং জোরে জোরে কথা বলে আবার গানও করে। এই হলো ভয়ের অবস্থা। কদিন আগে একজন বেশ জ্ঞানী লোকের সঙ্গে কথা বলছিলাম। দুজন প্রভাবশালী লোকের হ্যান্ডশেক, তার সেই হ্যান্ডশেকের দৃশ্য নিয়ে তার সঙ্গে কথা হলো। আমি বললাম ভদ্রলোককে, যে ভাই আপনি কি হ্যান্ডশেকটা দেখেছেন? যে একজনের হ্যান্ডশেক খুব সাবলীল ছিল, আর একজন খুব জোরে হাত চেপে ধরেছে এবং এতটা জোরে হাত চেপে ধরেছে যে তার হাতের পেশিগুলো ফুলে গেছে এবং দেখা যাচ্ছিল। তো তিনি বললেন যে রনি ভাই আপনি লক্ষ্য করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, বাট আরেকটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে সে শুধু তার যে পেশি ওটা শক্ত করেনি, তার হাতের যে রগগুলো রয়েছে ওগুলো ফুলে উঠেছে, ওইগুলো ফুলেছিল। আমি বললাম যে তাহলে তো আপনি আমার চেয়ে ভালোভাবে দেখেছেন, কারণটা কি? বলে ভয় পেয়েছে। মানুষ যখন এরকম ভয় পায় তখন সে এই কাজগুলো করে। আমাদের সেই দেখা এক ভদ্রলোক ৭৫ বছর বয়সে সে হঠাৎ করে বিয়ে করে বসলো। বেশ লম্বা চড়া, একদম ৬ ফিট উচ্চতার। পাত্রীর বয়স ১৮-১৯ বছর। তো লোকজন যেন তাকে বুড়া বলতে না পারে, এই জন্য সে করলো কি, সে হাফ শার্ট পরতো এবং নিজের পেশি দেখাতো এবং কোনো মানুষের সঙ্গে যখন হ্যান্ডশেক করতো সে জোরে চাপ, মানে প্রথমে জোরে টাস করে একটা থাপ্পড় দিয়ে হাতটা ধরতো, তারপর এমন জোরে চাপ দিয়ে ঝাঁকি দিয়ে সে দেখাতো তার কুয়াত আছে। তো সে আমাকে এরকম ২-৩ দিন আগে অপ্রস্তুত করে ফেললো। আমি তো নর্মাল ভদ্রতাভাবে হাত এগিয়ে দিয়েছি। ভদ্রলোক একটা কোম্পানির জিএম, সেইভাবে আমার হাতটা ধরে যেভাবে ঝাঁকি দিল, আমার প্রস্তুতি না থাকার কারণে হাতেই আমি ব্যথা পেলাম। তখন আমার বয়স অল্প। আমি একজন সিনিয়র লোকের কাছে জিজ্ঞেস করলাম যে এই লোক এরকম কেন করলো? তো উনি বললেন যে আপনি জানেন না, সে একটা বিয়ে করেছে, তো তাকে সবাই বুড়া বলে,
এই জন্য সে মানসিক একটা তৃপ্তির জন্য সে সব জায়গায় কুয়াদ দেখায়। যাক, এরপর আমি সেই জায়গাতে গেলাম। তা আমি আমারও খুব দুষ্টুমি জাগলো। তা আমি বললাম যে, "চাচা, আপনি তো অনেক শক্তিশালী মানুষ।" আ তো বলছে, "হ্যাঁ বাবা, আমি বুক ডাউন দেই, এটা করি, এটা করি, এটা করি।" তা আমি বললাম যে, "হ্যাঁ, কিন্তু আমার তো মনে হয় আপনি আমার সঙ্গে পাঞ্জা লড়ে পারবেন না।" কিন্তু আমি তার হ্যান্ডশেক করে দেখছি, তার সঙ্গে আমি কিন্তু পাঞ্জা লড়ে আসতেই পারতাম না। তো সে বলল যে, "নাহ, আপনি আমার সাথে পারবেন না।" আমি বললাম যে, "আসেন, লেটস ট্রাই।" এটা আমি বলতেছি ১৯৯০ সনের ঘটনা। তখন আমি একেবারে লিন-থিন ছিলাম। আমার উচ্চতা ৫ ফিট ৭ ইঞ্চি আর তার উচ্চতা ৬ ফিট আমি বললাম। কিন্তু ভদ্রলোক মানে ভয় পেয়ে গেলেন এবং তিনি আর আমার সঙ্গে সে হ্যান্ডশেক করতে মানে পাঞ্জা লড়তে সাহস পেলেন না। আমি রোজ তাকে জ্বালাই আর সে আমাকে দেখলে পালিয়ে, পালিয়ে থাকে। এরকম আমাদের সমাজে দেখবেন ভয় পেলে তার কতগুলো সিম্পটম এবং আ অবস্থা ফুটে ওঠে। আওয়ামী লীগের লোকজন মনে করছে যে সরকার এই যে যা কিছু বলছে, যা কিছু করছে মূলত তারা ভয় পাচ্ছে। এজন্য তারা আপা আসবে, আপা আসবে ইত্যাদি বলে পুরো মার্কেট গরম করে রেখেছে। অন্যদিকে শেখ হাসিনা তো কম দুষ্ট নয়। দুষ্টের শিরোমণি লঙ্কা রাজা, চুপি, চুপি খাও তুমি চানাচুর ভাজা। সিরিয়াস দুষ্ট। এত দুষ্ট, আপনি চিন্তা করেন আব্দুস সামাদ আজাদকে তিনি বিয়ে করাই দিলেন। তারপর সংসদে তিনি এই সংবর্ধনার আয়োজন করলেন। বেসিক্যালি সিলেটের রাজনীতি নিয়ে আব্দুস সামাদ আজাদ এবং সুরঞ্জিত সেনগুপ্ত দুজনের প্রতি তিনি খুব বিরক্ত ছিলেন। আব্দুস সামাদ আজাদকে অপমান করার জন্য সে যখন তার স্ত্রী মারা গেল, বলতে গেলে সেই ঘটকালি করে বিয়ে করাই দিলেন। বিয়ে করার পর সংসদে সংবর্ধনা দিলেন। সব মন্ত্রী এমপিরা আসছে। আব্দুস সামাদ আজাদ পররাষ্ট্রমন্ত্রী। তিনি তার নববিবাহিত স্ত্রীকে নিয়ে আসছেন, এমন সময় জোরে হিন্দি গান তিনি বাজিয়ে দিলেন। সাইয়া দিল মে না রে, আপকো চেনা জানা রে, সমসমা সমসম। আব্দুস সামাদ আজাদের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আমার এক ভগ্নিপতি। ভদ্রলোক সে অনুষ্ঠানে এসে আমার সেই ভগ্নিপতির বাসায় গেলেন। গিয়ে তাকে বললেন যে, "দোস্ত, এমন অপমান আমি জীবনে হয়নি" বলে চোখের পানি ছেড়ে দিলেন। এই যে সুরঞ্জিত সেনগুপ্তকে টাকার বস্তা সহ ধরা, এ তো মন্ত্রী বানিয়েছেন। আবার সেই তাকে টাকার বস্তা সহ ধরে তাকে কালো বিড়াল করে ছেড়ে দিয়েছেন। দিস ইজ শেখ হাসিনা। তো সেই শেখ হাসিনা তিনিও পুরো উদ্যমে খেলে যাচ্ছেন, ভয় দেখাচ্ছেন। ডেইলি নিত্য নতুন কথা বলছেন, ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ দিয়ে, মানে এখন পুরো যাকে বলে অনলাইন জগৎটাই আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের বট বাহিনীর দখলে। জামাতি বট এখন মানে নাই বললেই চলে। বিএনপি তো যেখানে ডাইরেক্ট তারা অ্যাকশন দেখাতে পারে, কাজেই তাদের আর বট বাহিনী এখন দরকার নাই। তো এর ফলে কি হলো, শেখ হাসিনার এই যে আগমন এবং এই সমস্ত ঘটনা নিয়ে দিল্লির যে যাদেরকে বলা হয় দক্ষিণ ব্লক, মানে যারা দোজ হু আর দ্য পলিটিশিয়ান, তারা কনফিউজড। এই কারণে এটা তাদের প্ল্যানের মধ্যে নেই। দ্বিতীয়ত দিল্লির যে সকল থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে, ৩-৪টে থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে, বিজেপি কেন্দ্রিক, কংগ্রেস কেন্দ্রিক। আর হলো সেখানে যারা এখনো বাম ঘরানার রাজনীতি নিয়ে স্বপ্ন দেখেন, বা তৃতীয় একটা এই যে ককরোচ পার্টি হলো, বা আম আদমি পার্টি হয়েছিল, বা মমতা ব্যানার্জি হয়েছিল, আবার এখানে থালাপতি বিজয় হয়েছে তামিলনাড়ুতে। তো এগুলো মূলত যারা বিকল্প তৃতীয় শক্তি বা বিকল্প শক্তিকে রাজনীতির অঙ্গনে আনতে চায়, তাদের প্রমোশনে কিন্তু বিভিন্ন জায়গাতে এরকম ব্যতিক্রমীধর্মী রাজনৈতিক পরিবর্তন ঘটে যায়। তো এই পুরো ৩টে গ্রুপ তারা কিন্তু গবেষণা করছে। গবেষণা করে তারা রিজন খুঁজে পাচ্ছে না যে হোয়াই, কেন শেখ হাসিনা এই সময়টাতে বাংলাদেশে যেতে চাচ্ছে না, আসতে চাচ্ছে না। এর কারণ হলো এখন দল হিসেবে কোনো রকম সাংগঠনিক কর্মকাণ্ড নেই। যত ইন্টারনেটে লাফালাফি করেন, ১০ জন লোক একত্রে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ প্রকাশ্যে ১ ঘন্টা ঘোষণা দিয়ে দাঁড়ানোর মতো এমনকি টুঙ্গিপাড়াতেও তাদের অ্যাবিলিটি নেই। তারা সারপ্রাইজ করতে পারে। ২০০-৫০০ লোক নিয়ে ঝটিকা মিছিল করে আবার হারিয়ে যেতে পারে। মশাল মিছিল করে হারিয়ে যেতে পারে। গাড়ি ভাঙতে পারবে। কিন্তু আমাদের এই জনগণের মধ্যে এই ঢাকা শহরের কোনো এলাকাতে, বাংলাদেশের কোনো একটা উপজেলাতে না, ইউনিয়নে জাস্ট ঘোষণা দিয়ে আমরা ১০ জন ছাত্রলীগের লোক, যুবলীগের লোক এখানে ৩ ঘন্টা দাঁড়িয়ে থাকবো, দেখি আপনারা কি করতে পারেন। এরকম ঘটনা এখন বাংলাদেশে সিঙ্গেল এখনো তৈরি হয়নি।
তো সেক্ষেত্রে যদি শেখ হাসিনা বাংলাদেশে আসেন, লক্ষ লক্ষ কোটি কোটি লোক এয়ারপোর্টে যাবে। এটা স্বপ্নে সম্ভব, বাস্তবে সেই পরিস্থিতি এখনো তৈরি হয়নি। এই সেই শেখ হাসিনা যাকে একাগারের সময় তার বাড়ি থেকে গ্রেপ্তার করে নেওয়া যাওয়া হয়েছে, কোনো লোক ছিল না সেখানে। একাগারের সময় তার পক্ষে একটা বিবৃতি দেওয়ার জন্য, তার সাথে কথা বলার জন্য কোনো লোক ছিল না। তিনি নিজে লতিফ সিদ্দিকীকে ডেকে এনে কথা বলেছেন। লতিফ সিদ্দিকী বের হয়ে তারপরে সুধা সদনের সামনে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। এটা তো আমরা নিজের চোখে দেখেছি। তার বাবার লাশ বঙ্গবন্ধু ভবনে পড়েছিল ৩২ নম্বরে। সেই লাশের সৎকার না করে আওয়ামী লীগের সব লোক বঙ্গভবনে চলে গিয়েছিল। তারপর মন্ত্রী হওয়ার জন্য সেই যে খন্দকার মোশতাকের হাতে পায়ে ধরা, তার ক্যাবিনেটে স্থান পাওয়ার জন্য লবিং করা, তার পা ধরে সালাম করা, এগুলো নিয়ে বহু কল্পকাহিনী আছে এবং এটা শেখ হাসিনা খুব ভালো করে জানেন। তো এগুলো জানার পরেও কেন তিনি আসতে চাচ্ছেন? তার তো অভিজ্ঞতা আছে। তিনি যেদিন বেগম জিয়ার মতো বাংলাদেশের জনপ্রিয়তম নেত্রী, আওয়ামী লীগের কন্টেম্পোরারি, শেখ হাসিনার কন্টেম্পোরারি, তাকে তার বাসার সামনে বালুর ট্রাক দিয়ে দিলেন। তার অফিসে সেই হারুন, তারপর মেহেদি, এই সমস্ত পুলিশ অফিসারদেরকে পাঠিয়ে তছনছ করতেন, বোমা পেতে দিয়ে আসতেন, চাল ডাল পানির বোতলগুলো সেখান থেকে নিয়ে আসতেন। রুহুল কবির রিজভী ধরে নিয়ে আসতেন, আবার ছেড়ে দিতেন, আবার থাকতেন, একা একা তিনি সেখানে থাকতেন পুরো সময়টা। তো কি হয়েছে? কিছুই হয়নি। আবার এখন আওয়ামী লীগের অফিস পুরো বিরান ভূমি। কি করতে পারছে আওয়ামী লীগ? আমাদের দেশের যে জিনিসটা আছে, সবাই শক্তের ভক্ত নরমের জন্য, ক্ষমতা যার হাতে আছে, এটা যেন একটা আলাদিনের চেয়ার, একবার দত্তের মতো খুলে যা সেম সেম, এটা কোড নম্বর। এই কোড নম্বর না আসা পর্যন্ত এখানে আসলে কেউ বড় কথা বলতে পারে না। আজকে এই যে তারেক রহমান সাহেব ক্ষমতায় আছে, উনি এই দেশে আসার আগের দিন পর্যন্ত তিনি কি ছিলেন? এই যে এখন সালাউদ্দিন সাহেব বড় বড় কথা বলছেন, বা এই যে মীর শাহ আলম ক্ষমতা দেখাচ্ছেন, ইউনূস জামানাতে তারা কোথায় ছিলেন? এই সালাউদ্দিন সাহেবকে তো হাসনাত, সার্জিস, নাহিদ তাদেরকে তাবেদারি করে, তারপর ইউনূস সাহেবের প্রেস সেক্রেটারিকে তাবেদারি করে তাদেরকে ম্যানেজ করে চলতে হয়েছে। দিস ইজ পাওয়ার। তো এই জিনিসটা কি শেখ হাসিনা জানেন না? জানার পরে, বাংলাদেশের রাজনীতি বোঝার পরে তিনি কেন এরকম করছেন, এটা নিয়ে ভারতের যারা থিঙ্ক ট্যাঙ্ক তারা রীতিমতো পাগল হয়ে গেছে, গবেষণা করছে। কেন? শেখ হাসিনার পক্ষে যেমন লোক আছে, বিপক্ষেও লোক আছে সেখানে, মোদিরও পক্ষে আছে, বিপক্ষে আছে, ওরা এখনো বাংলাদেশের মতো হয়ে যায়নি। তো সেদিক থেকে ভারতের আনন্দবাজার পত্রিকার তাকে নিয়ে একটা অসাধারণ নিবন্ধ লিখেছেন যে এখানে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসেন, এখানে ৩টি পরিণতি ঘটতে পারে। ৩টি পরিণতি ঘটতে পারে। আনন্দবাজার কি লিখেছে আমি ইচ্ছে করে সেই জিনিসটা পড়িনি। তারা তাদের মতো হয়তো লিখবেন। আনন্দবাজারে যারা লিখেছেন তারা তো আর বাংলাদেশে থাকেন না, ওখানে কলকাতায় থাকেন। কলকাতাতে থেকে তারা যদি ৩টি পরিণতির কথা চিন্তা করতে পারেন, আমরা বাংলাদেশে বসে ৩৩টি, ৩-৩-৩ মানে ৩৩টি বা ৩৩৩টি পরিণতির কথা আমরা একেবারে লিখে দিতে পারবো গড় 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 করে। তো সেই দিক থেকে শেখ হাসিনা যদি আসেন, প্রথম পরিণতি কি হতে পারে? তিনি বিমানবন্দরে স্থলপথে আসার চেষ্টা করতে পারেন। ভারতের সীমান্তের ওই পাড়ে এসে তিনি দাঁড়িয়ে থাকবেন, আমি আসতে চাই লোকজন সহকারে, মিডিয়া টিডিয়া সবাই থাকবে। তার হাতে ট্রাভেল পাস থাকবে না, বাংলাদেশে কোনো অনুমতি থাকবে না। তিনি বলবেন এই তো আমি যাওয়ার জন্য প্রস্তুত, আমি আত্মসমর্পণ করব। কিন্তু বাংলাদেশ সরকার আমাকে গ্রহণ করছে না। দেখুন আমার তো কোনো দোষ নাই, আমি দেশপ্রেমিক, আত্মসমর্পণ করতে চাই। যেখানে আমার বিরুদ্ধে গ্রেপ্তার জারি করা আছে, যেখানে আমাকে ফাঁসিতে লটকাতে চায় ইত্যাদি বিভিন্ন ঘটনা ঘটাতে চাইছে, সেখানে আমি নিজে যেতে চাই। দেখেন আমাকে ট্রাভেল পাস দিচ্ছে না, পাসপোর্ট দিচ্ছে না। এই কথা বলে তিনি আবার তার আগের জায়গায় ফিরে গেলেন এবং বললেন যে এই দেশ, এই গণতন্ত্র, এটা একটা মানবতা হলো। এসে তো 111 ভালো ছিল, তখন আমি জোর করে বাংলাদেশে ঢুকতে পারতাম, তারেক রহমান এত খারাপ হয়ে গেছে বলে তিনি চলে গেলেন। তার মুখ রক্ষা হলো। এই সময়টাতে ডিসেম্বর পর্যন্ত আমরা এটা টেনশনে রইলাম। আমার কাছে মনে হচ্ছে এটা হলো একদম প্রথম পরিণতি।
দ্বিতীয় যে পরিণতিটা, সেই পরিণতিটা হলো ভারত আর বাংলাদেশের মধ্যে একটা সমঝোতা হতে পারে শেখ হাসিনার বিষয়ে। এর কারণ হলো শেখ হাসিনা সেখানে আছেন, এটি বিজেপির জন্য বিব্রতকর। তাকে অ্যাভেল করা, তাকে রাখা, বাংলাদেশের সাথে সম্পর্ক না থাকা, বিভিন্ন জটিলতা তৈরি করা, এটা ইজ এ হিউজ প্রবলেম। এটার একটা শান্তিপূর্ণ সমাধান হতে পারে, ভীষণ রকম শান্তিপূর্ণ সমাধান হতে পারে। এবং যখন এই রাজনৈতিক দল এনসিপি, জামাত, বিএনপি সবার সঙ্গেই একটি সমঝোতামূলক সম্পর্ক হতে পারে ভারতের, তার প্রেক্ষিতে শেখ হাসিনা আসতে পারেন, আইনের কাছে আত্মসমর্পণ করতে পারেন এবং একটা রিল্যাক্স ওয়েতে অনেক কিছু ঘটতে পারে। এটি গেল দ্বিতীয় পরিণতি। আর তৃতীয় পরিণতি হলো যে তিনি একেবারে সত্যিকার অর্থেই বীরের মতো জাস্ট এয়ারপোর্টে চলে আসতে পারেন। তার যারা লোকজন যেভাবে বলাবলি করছে সেভাবে তিনি এয়ারপোর্টে আসতে পারেন, সীমান্তে আসতে পারেন, সিলেটে আসতে পারেন, বেনাপোলে আসতে পারেন, এমনকি আসাম হয়ে বাংলাদেশে ঢুকতে পারেন, ত্রিপুরা হয়ে ঢুকতে পারেন, তারপর শিলিগুড়ি করিডোর হয়ে তিনি বাংলাদেশে ঢুকতে পারেন, ঢাকা এয়ারপোর্টে ঢুকতে পারেন, ভারতের সামরিক প্লেনে আসতে পারেন, হেলিকপ্টারে আসতে পারেন, তারপরে চ্যাটার প্লেনে আসতে পারেন, অথবা ভারত থেকে তিনি ইংল্যান্ডে যেতে পারেন, ইংল্যান্ড থেকে আবার তিনি বাংলাদেশে আসতে পারেন তার বাবার মতো করে। আন্তর্জাতিক যে ভারসাম্যমূলক যে সকল ক্ষমতার চক্রগুলো রয়েছে সেগুলো তিনি ঠিকঠাক করে তারপরে শেষে আন্তর্জাতিক সমর্থন নিয়ে তিনি বাংলাদেশে এসে একটা ডিজাস্টার, মানে রীতিমতো ডিজাস্টার তিনি তৈরি করে ফেলতে পারেন। যেই ডিজাস্টারটা সম্রাট হুমায়ুন করেছিলেন, একেবারে পারস্য থেকে কান্দাহার হয়ে, আফগান হয়ে, পাঞ্জাব হয়ে পুরো দিল্লি আক্রমণ করেছিলেন, দিল্লিতে চলে এসেছিলেন। যে ডিজাস্টারটি রেজা শাহ পাহলভি করেছিলেন, আমেরিকা থেকে এসে মোসাদ্দেকের সরকারকে আউট করে দিয়ে তিনি এসে ইরানের ক্ষমতা পুনর্দখল করেছিলেন এবং তিনি এই যাকে বলা হয় শেখ হাসিনার মতোই তিনি আউস্টেড হয়েছিলেন জন অভ্যুত্থানে। আর এভাবে সেখানে একটা নির্বাচন হয়েছিল, গণতান্ত্রিক নির্বাচন। তারেক জিয়া যেভাবে নির্বাচিত হয়েছেন, ইরানও এইভাবে মোসাদ্দেক নির্বাচিত হয়েছিল। সেই নির্বাচিত সরকারের বিরুদ্ধে আমেরিকা একটা মিলিটারি কু ঘটিয়ে দিয়ে আবার মানে রেজা শাহ পাহলভিকে সেখানে ফেরত পাঠিয়েছিল ইন 1953। এটা যে বাংলাদেশে ঘটবে না, আমেরিকা তো মরে যায় নাই, ভারতও তো মরে যায় না, এই পলিসিগুলো তো আছে ইতিহাসে। এরকম বহু ঘটনা ঘটতে পারে, যেটা তৃতীয় অপশন। এবং তৃতীয় অপশনটা হলো যাকে বলা হয়, আগে যে দুটো অপশন বললাম, প্রথম অপশনটির আমার দৃষ্টিতে প্রথম অপশনটি হলো ধরুন 100-র মধ্যে 60%। দ্বিতীয় অপশন যেটি সমঝোতার মাধ্যমে বাংলাদেশে আসবে, এটি হলো 39। তাহলে কত হলো? 60 আর 39, 99%। আর বাকি 1% হলো ওই যে যেভাবে মানে স্বপ্ন দেখা হচ্ছে, যেভাবে সব কিছু উলটপালট, এটা 1%। এই ডিসেম্বরের মধ্যে যদি কোনো কিছু ঘটনা ঘটে, আমার দৃষ্টিতে আনন্দবাজার কী লিখেছে আমি আগেই বললাম, আমি পড়িনি, আমার দৃষ্টিতে এর বাইরে আমি নতুন কিছু দেখছি না।